Hello everyone. Today we'll discuss about the process of DNA fingerprinting and its application. তো previously আমরা কি দেখেছি যে আমাদের হিউম্যান জিনোম, এখানে আমরা হিউম্যান জিনোম দেখাই। তাহলে আমরা হিউম্যান জিনোমে কি দেখেছি যে আমাদের 99.9% হচ্ছে সিমিলারিটি দেখা যাচ্ছে নিউক্লিক সিকোয়েন্সে এবং 0.1% আমরা কি দেখছি ডিসিমিলারিটি। তাহলে 0.1% যে ডিসিমিলারিটি দেখা যাচ্ছে তার কারণে প্রত্যেকটা হিউম্যান বিইংস হচ্ছে ইউনিক এবং একজনের সঙ্গে আরেকজন ডিফারেন্ট। এবং আমরা হিউম্যান জিনোমের মধ্যে যখন দেখলাম যে সেখানে ছোট ছোট নিউমেরাস নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকছে যারা হচ্ছে নন কোডিং এবং ইনহেরিটেবল, অর্থাৎ তারা জাঙ্ক ডিএনএ কিন্তু তারা রিপিটেটিভ ওয়েতে থাকছিল, এবং যখন রিপিট গুলো থাকছিল তখন সেই ডিএনএ পার্টটাকে বলা হয়েছিল রিপিটেটিভ ডিএনএ, এবং যখন রিপিটসটা এক্স্যাক্টলি সেম হচ্ছিল তখন তাকে বলা হয়েছিল ট্যান্ডেম রিপিটস। এবং যখন আমরা ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন করছিলাম তখন আমাদের 99.9% অর্থাৎ এই বাল্ক ডিএনএ যেটা আছে সেটা সেপারেট হয়ে যাচ্ছিল, কারণ এদের ডেনসিটি অনেক বেশি, এবং যেটা শর্ট ট্যান্ডেম রিপিট হিসেবে থাকছিল তাহলে সেটা 0.1%, তাহলে সেটা খুব সহজেই ডেনসিটি কম হওয়ার কারণে ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে আমরা আলাদা করতে পারছিলাম, এবং সেখানে সেটা স্যাটেলাইট রূপে কি হয়েছিল সেপারেট হয়েছিল। তাহলে সেই জন্য সেটাকে আমরা স্যাটেলাইট ডিএনএ বলছি। তাহলে যে 0.1% আমরা কি পেয়েছিলাম স্যাটেলাইট রূপে পেয়েছিলাম। তাহলে এখানে আমরা স্যাটেলাইট ডিএনএ রূপে পেয়েছিলাম বা স্যাটেলাইট রূপে। তাহলে স্যাটেলাইট আবার আমরা কি পেয়েছি দুটো টাইপসের, একটা হচ্ছে আমাদের মিনি স্যাটেলাইট রূপে পেয়েছিলাম, একটা হচ্ছে আমাদের ম্যাক্রো স্যাটেলাইট। তাহলে মিনি স্যাটেলাইটটাকে আমরা কি বলে জানি, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ভিএনটিআর। তাহলে এই ভিএনটিআর হচ্ছে ভ্যারিয়েবল ইন নাম্বার এন্ড ট্যান্ডেম ইন রিপিটস। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই রিপিটটা যদি দেখা যায় সেটা একই রিপিটও যদি হয় সেক্ষেত্রে কিন্তু তারা ভ্যারিয়েবল নাম্বারে থাকবে। তাহলে প্রত্যেকটা হিউম্যান বা প্রত্যেকটা পার্সন একজন থেকে আরেকজন কি হবে ভিএনটিআর দ্বারা আলাদা হবে। তার মানে আমরা কি বলতে পারি ভিএনটিআর হচ্ছে ইউনিক ইন ইচ পার্সন, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে এটা ইউনিক। একই সঙ্গে যদি দেখা যায় এটা হচ্ছে ইনহেরিটেবল হয়, হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ভিএনটিআর। এই ভিএনটিআর এর উপরে বেস করেই যদি এবার আমরা ফ্র্যাগমেন্ট গুলোকে আলাদা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা হিউম্যান বিংস এর ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ডিএনএ প্রিন্ট পাবো, যেটা একজনের সঙ্গে আরেকজনের কখনোই ম্যাচ করবে না। তাহলে সেটা অবশ্যই ইউনিক। তাহলে ভিএনটি এর উপরে বেস করে কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তৈরি। এবার তাহলে আমরা চলে যাই প্রসেসে। তাহলে কিভাবে করা হবে যদি দেখা যায়, ফার্স্ট আমরা কি করব আইসোলেশন অফ ডিএনএ। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে ডিএনএ আইসোলেশন করতে হবে। সেকেন্ড যদি আমরা দেখি তাহলে ডাইজেশন of DNA by restriction endonuclease। তারপর আমরা রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে ডিএনএ ফ্র্যাগমেন্ট তৈরি করব বা ডাইজেশন করব। তারপরে আমরা কি করব সেপারেশন অফ ফ্র্যাগমেন্টস through gel electrophoresis। তাহলে জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে আমরা সেই ফ্র্যাগমেন্ট গুলো কি করব সেপারেট করব। তারপরে যদি আমরা দেখি তাহলে সেই ফ্র্যাগমেন্ট গুলোকে আমরা কোথায় ট্রান্সফার করব নাইলন মেমব্রেন। তাহলে ট্রান্সফার টু দা মেমব্রেন। তাহলে এই মেমব্রেন যেটা বলা হচ্ছে সেই মেমব্রেনটা কি মেমব্রেন, তাহলে নাইট্রো সেলুলোজ হতে পারে অথবা নাইলনের মেমব্রেন হতে পারে। তাহলে সেখানে আমরা এটা কি করব ট্রান্সফার করব। তারপরে যদি আমরা দেখি অ্যালকালাইন ট্রিটমেন্ট করব, অ্যালকালাইন ট্রিটমেন্ট। তারপরে সিক্সথ আমরা কি করব
hybridization using radioactive probe through the southern blotting process। তাহলে সাডেন ব্লাস্টিং প্রসেস যেটা আছে তার সাহায্যে আমরা রেডিওঅ্যাক্টিভ প্রোবের সঙ্গে তা কি করব, হাইব্রিডাইজেশন করব। তারপর 7th আমরা কি করব, অটো রেডিওগ্রাফি। তাহলে আমরা প্রসেস যদি দেখি তাহলে এই প্রসেসগুলো আমরা 1 বাই 1 ফলো করব, তাহলেই আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রসেসটা কমপ্লিট হবে। কিন্তু আমরা এখানে যে প্রসেসগুলোর নাম লিখেছি যে জেল ইলেক্ট্রোফোরেসিস, সাদার্ন ব্লটিং প্রসেস, তাহলে এগুলো ডিটেলস আমরা যাব না, শুধু কি করা হয় সেটা আমরা জানবো এবং এই ডিটেলস আমরা জানবো আমাদের বায়োটেকনোলজি চ্যাপ্টারে। তাহলে ফার্স্ট কি করা হবে, আইসোলেশন অফ ডিএনএ। তাহলে কোন একটা ডিএনএ স্যাম্পল আমাদের আইসোলেশন করতে হবে, তাহলে সেটা আমাদের স্কিন সেল হতে পারে, হেয়ার ফলিকল সেল হতে পারে বা স্পার্মাটোজোয়া হতে পারে। তাহলে কোন একটা সেল যেটা আমরা কোনো ক্রাইম সিন থেকে হোক বা কোনো সাসপেক্টের বডি থেকে আমরা সেই সেলটাকে কালেক্ট করব। সেল কালেক্ট করার পরে তারপর আমরা কি করব, আইসোলেশন অফ দ্য ডিএনএ। তাহলে ডিএনএ আইসোলেট করব। তাহলে আইসোলেশন করার পরে সেটাকে ডাইজেশন করতে হবে বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে এক ধরনের এন্ডোনিউক্লিয়াস যেটা আমাদের ডিএনএ কে ছোট ছোট খণ্ডে ভেঙে দেবে। তাহলে আমরা কি করছি, ফ্র্যাগমেন্ট তৈরি করছি রেস্ট্রিকশন এনজাইম ইউজ করে। তারপরে কি করা হচ্ছে, সেই খণ্ডগুলোকে আলাদা করতে হবে। তাহলে খণ্ডগুলোকে যখন আমরা আলাদা করছি তাহলে সেখানে কি করা হচ্ছে, জেল ইলেক্ট্রোফোরেসিস, অর্থাৎ 11 জেল যেখানে ইউজ করা হয় তার সাহায্যে আমরা জেল ইলেক্ট্রোফোরেসিস এর মাধ্যমে আমরা বড় ছোট অর্থাৎ সাইজ অনুযায়ী ডিএনএ খণ্ডগুলোকে আলাদা করতে পারি। যেহেতু ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ, তাহলে সেটাকে আমরা সেপারেশন করব জেল ইলেক্ট্রোফোরেসিস এর মাধ্যমে। কিভাবে আমরা একটু বলবো সেটা খুব সংক্ষিপ্ত আকারে। তারপরে কি করা হবে, জেল ইলেক্ট্রোফোরেসিস করে যখন ডিএনএ খণ্ডগুলো তাদের সাইজ অনুযায়ী সেপারেট হয়ে যাবে তারপর আমরা কি করব, ট্রান্সফার টু দা মেমব্রেন। তাহলে কোন মেমব্রেন, নাইলন মেমব্রেন হতে পারে অথবা নাইট্রোসেলুলোজ মেমব্রেন, আমরা সেটাকে ট্রান্সফার করব। ট্রান্সফার করার পর সেটাকে কি অ্যালকালাইন ট্রিটমেন্ট। তাহলে অ্যালকালাইন ট্রিটমেন্ট যদি করা হয় তাহলে সেক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড ফ্র্যাগমেন্ট গুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। এবং তারপর সেখানে আমরা কি করছি, হাইব্রিডাইজেশন করছি। কিসের সাথে, রেডিওঅ্যাক্টিভ প্রোব। তাহলে রেডিওঅ্যাক্টিভ প্রোব বা প্রোব হচ্ছে তারা সিঙ্গেল স্ট্যান্ডার্ড নিউক্লিওটাইড সিকোয়েন্স, যেটা আমরা সিনথেটিক্যালি অর্থাৎ কৃত্রিম ভাবে তৈরি করে রেখেছি, যেটা আমাদের ভিএনটিআর গুলো যেগুলো আমাদের পাবো তার কমপ্লিমেন্টারি, অর্থাৎ ভিএনটিআর এর কমপ্লিমেন্টারি রেডিওঅ্যাক্টিভ নিউক্লিওটাইড সিকোয়েন্স যেটা আমরা সিনথেটিক্যালি তৈরি করে রেখেছি তাকেই বলা হবে প্রোব। ফলে যখন অ্যালকালাইন ট্রিটমেন্ট করা হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো অর্থাৎ ভিএনটিআর গুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তাহলে আমাদের এই প্রোবটা খুব সহজে গিয়ে সেখানে বাইন্ড করে যাবে। ফলে রেডিওঅ্যাক্টিভ প্রোব এবং আমাদের সেই ভিএনটিআর সিঙ্গেল স্ট্যান্ড পরস্পর বাইন্ড করে হাইব্রিডাইজেশন হবে, অর্থাৎ একটা নন রেডিওঅ্যাক্টিভ স্ট্যান্ড, অপর স্ট্যান্ডটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ প্রোবের স্ট্যান্ড। তাহলে দুজন সংযুক্ত হয়ে ডবল স্ট্যান্ড তৈরি করবে, ফলে এটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। তাহলে এখানে যে প্রসেস ইউজ করে সেটা হচ্ছে সাদার্ন ব্লটিং। তাহলে সাদার্ন ব্লটিং হচ্ছে একটা প্রসেস যেখানে আমরা হাইব্রিডাইজেশন করব প্রোবের সাহায্যে, অবশ্যই সেটা রেডিওঅ্যাক্টিভ প্রোব। তাহলে যেহেতু রেডিওঅ্যাক্টিভ প্রোব দিয়ে হাইব্রিডাইজেশন করছি, তাহলে এবার যদি আমরা অটো রেডিওগ্রাফি অর্থাৎ এক্স-রে করি তাহলে এক্স-রে প্লেটে আমরা সেই রেডিয়েশন পাবো। তাহলে কোথায় কোথায় আমাদের সেই ভিএনটিআরটা আছে সেটাকে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এইভাবে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং প্রসেসটা করে থাকি। এবার বিষয় হচ্ছে যে দুজন ব্যক্তি তারা যে ফিঙ্গারপ্রিন্ট দ্বারা বা ভিএনটিআর দ্বারা পরস্পর থেকে আলাদা, সেটা যখন আমরা ফিঙ্গারপ্রিন্ট করার পরে অটো রেডিওগ্রাফি করব তাহলে সেখানে প্লেটটা কেমন দেখতে হবে বা তারা কিভাবে একটা ইন্ডিভিজুয়াল আরেকজনের থেকে আলাদা হবে সেটা আমরা দেখাই। তাহলে এখানে আমরা দুটো ইন্ডিভিজুয়াল নিয়েছি, ইন্ডিভিজুয়াল এ আর ইন্ডিভিজুয়াল বি। তাহলে যাদের ক্ষেত্রে আমরা হোমোলগাস ক্রোমোজোম পেয়ার দেখিয়েছি, তাহলে আমরা তিনটে ক্রোমোজোম নিয়েছি, ক্রোমোজোম 1, 2, 3 সবগুলো নেওয়া তো সম্ভব না। তাহলে আমরা কয়েকটা ক্রোমোজোম করলেই কিন্তু আমরা দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে ডিফারেন্সটা দেখাতে পারবো। তাহলে আমরা ক্রোমোজোম 1, 2, 3 আমরা বেছে নিয়েছি। তাহলে ক্রোমোজোম নাম্বার 1 এর পেয়ার এটা হচ্ছে 2 পেয়ার, এটা হচ্ছে 3 পেয়ার। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে ক্রোমোজোম 1, 2, 3 পেয়ার হোমোলগাস পেয়ার নিয়েছি, ইন্ডিভিজুয়াল বি এর ক্ষেত্রে আমরা ক্রোমোজোম 1, 2, 3 হোমোলগাস পেয়ারটা নিয়েছি। এবার ধরে নিচ্ছি এটা সাপোজ এই সিকোয়েন্সটা কিন্তু ফিক্স নয়, আমাদের বোঝার সুবিধার্থে এখানে নেওয়া হয়েছে যে এরকম একটা সিকোয়েন্স আছে যে ATTG। তাহলে এরকম সিকোয়েন্স আমরা কি দেখেছি, যেহেতু ভিএনটিআর এর কথা বলছি, ভ্যারিয়েবল ইন নাম্বার এন্ড ট্যান্ডেম রিপিটস,
তাহলে এই সিকোয়েন্সের যেটা আমরা দেখছি তাহলে সেটা রিপিটেড ম্যানারে থাকবে, ট্যান্ডেমলি রিপিট হবে এবং সেটা কতবার রিপিট হচ্ছে সেটা ভ্যারিয়েবল। তাহলে আমরা এখানে যেটা দেখাচ্ছি যে এই সিকোয়েন্সটা ট্যান্ডেমলি রিপিটেড হয়েছে, তাহলে আমরা এখানে কি লিখেছি 3, তার মানে ইন্ডিভিজুয়াল এ ক্রোমোজোম 1 এর এখানে যদি দেখা যায় তাহলে একটা ক্রোমোজোমে আমরা কি দেখছি 3 বার রিপিট হয়েছে 1 2 3, তাহলে এক একটা বার মানে এই সিকোয়েন্সটাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে 3 বার রিপিট হয়েছে। কিন্তু এই ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে তার অপর যে ক্রোমোজোম, তাহলে হোমোলগাস ক্রোমোজোম পেয়ারে যদি আমরা দেখি তাহলে একটা আমার বাবার থেকে পাই, একটা মায়ের থেকে পাই, মানে একটা ফাদার একটা মাদার থেকে এসছে। সেই জন্য আমরা একটাতে দেখছি যে এই রিপিটটা 3 টাইমস আছে এবং সেই ব্যক্তিরই ক্রোমোজোম 1 এর অপর যে হোমোলগাস পার্টনার রয়েছে তাহলে সেক্ষেত্রে সেখানে সেই রিপিটস কতবার আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 টাইমস রিপিট হয়েছে। তার মানে একই ব্যক্তির এক নম্বর ক্রোমোজোম দুটো আছে, তাহলে সেই দুটো ক্রোমোজোমে কিন্তু ট্যান্ডেম রিপিট যেটা সেটাও ম্যাচ করে না, তার মানে সেটা কি ভ্যারিয়েবল হয়। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে দুটো এক নম্বর ক্রোমোজোম নিয়েছি, তাহলে এটাও এক নম্বর ক্রোমোজোম, এটাও এক নম্বর ক্রোমোজোম, তাহলে এটা হোমোলগাস ক্রোমোজোম পেয়ার। কিন্তু এখানে এই রিপিটটা 3 বার আছে, এখানে এই রিপিটটা 10 বার আছে। তার মানে আমাদের একজন ব্যক্তিকে যদি আমরা বেছে নিই, তার একটা ক্রোমোজোমের পেয়ারকে যদি বেছে নিই, তাহলে সেই দুটো ক্রোমোজোমের মধ্যেও মিল থাকছে না। কিসের জন্য মিল থাকছে না? ভিএনটিআর এর জন্য। তাহলে আমার এই এক নম্বর ক্রোমোজোম দুটো পরস্পর থেকে তফাৎ কিসের কারণে? ভিএনটিআর এর কারণে। তাহলে আমরা যদি অন্য ব্যক্তির ক্ষেত্রে এটা দেখি তাহলে সেটা তো অবশ্যই আলাদা হবে। তাহলে আমরা কি দেখলাম? এই যে সিকোয়েন্সটা ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে ক্রোমোজোম 1 এর 3 বার রিপিট হয়েছে, ক্রোমোজোম 1 এর অপর যে হোমোলগাস পার্টনার আছে সেখানে 10 বার রিপিট হয়েছে। এবার আমরা সেম রিপিট ধরে নিচ্ছি ইন্ডিভিজুয়াল বি এর ক্ষেত্রেও আছে। এটা যে এই সিকোয়েন্স হবে এমনটা নয়, অন্য সিকোয়েন্স যদি থাকে এবং রিপিট সঙ্গে আলাদা হয়ে যায় তাহলে এর সঙ্গে আরো আলাদা হয়ে যাবে, অর্থাৎ দুজন ব্যক্তি কখনোই ম্যাচ করবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে এখানে ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে যে সিকোয়েন্সটা আছে ইন্ডিভিজুয়াল বি এর ক্ষেত্রে সেই সিকোয়েন্সটা আছে, কিন্তু রিপিট নাম্বারটা আলাদা। তাহলে এখানে এক নম্বর ক্রোমোজোমের একটাতে 3 বার রিপিট হয়েছে, একটাতে 10 বার রিপিট হয়েছে। কিন্তু ইন্ডিভিজুয়াল বি এর ক্ষেত্রে দেখছি এই সিকোয়েন্সটা এখানে কবার রিপিট হয়েছে 1 2 3 4 5 6 7 8 টাইমস রিপিট হয়েছে। এবং তার এক নম্বর ক্রোমোজোমের অপর যে পার্টনারটা রয়েছে হোমোলগাস পার্টনার, তাহলে সেখানে কবার রিপিট হয়েছে 2 টাইমস রিপিট হয়েছে। এবার যদি আমরা দেখি যে ক্রোমোজোম 2 তে চলে আসি ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে এবং ইন্ডিভিজুয়াল বি এর ক্ষেত্রে, তাহলে সেখানে হোমোলগাস পেয়ার নেওয়া হয়েছে। তাহলে এই সিকোয়েন্সটা যদি আমরা ধরে নিচ্ছি যে ক্রোমোজোম 2 তে আছে, রিপিট হিসেবে আছে, তাহলে এখানে কবার রিপিট হয়েছে মাত্র ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে ক্রোমোজোম 2 এর এখানে একবার রিপিট হয়েছে, কিন্তু ক্রোমোজোম 2 এর আরেকটা যে হোমোলগাস পার্টনার আছে সেখানে কবার রিপিট হয়েছে 6 টাইম 1 2 3 4 5 6 টাইম। এবার যদি এই সিকোয়েন্সটা আমরা ইন্ডিভিজুয়াল বি এর ক্ষেত্রে দেখি তাহলে সেই রিপিট এখানে কতবার আছে 1 2 3 4 5, এখানে কতবার আছে 11 টাইম 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবং আমরা ক্রোমোজোম 3 তে যদি চলে আসি তাহলে দুজনের ক্ষেত্রে নেওয়া হয়েছে, তাহলে এখানে আমরা কি দেখছি এই সিকোয়েন্সটা আছে, তাহলে এই সিকোয়েন্সটা রিপিটেটিভ ম্যানারে আছে। তাহলে এটা হচ্ছে ভিএনটিআর, ভ্যারিয়েবল ইন নাম্বার ট্যান্ডেম রিপিটস হবে। তাহলে কিভাবে ভ্যারিয়েবল দেখা যায়? তাহলে এই রিপিটটা ইন্ডিভিজুয়াল এরও আছে ইন্ডিভিজুয়াল বি এরও আছে, কত নম্বর ক্রোমোজোমে 3 নম্বর ক্রোমোজোমে। কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে তার যে 3 নম্বর ক্রোমোজোম দুটো আছে তাহলে একটাতে 9 বার রিপিট হয়েছে 1 2 3 4 5 6 7 8 9, এবং অপরটাতে 12 টাইম হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টাইম হয়েছে। এবং আমরা এখানে যদি দেখি তাহলে সেটা কতবার রিপিট হয়েছে 1 2 3 4 5 6 7 টাইম, এখানে 1 2 3 4 টাইম। তাহলে আমরা এখানে দেখাচ্ছি যেটা যে রিপিট গুলো বোঝানোর সুবিধার্থে দেখানো হয়েছে, কিন্তু অরিজিনাল এই রিপিট গুলো কোথায় থাকবে? সেন্টোমিয়ারের কাছাকাছি থাকবে, টেলোমিয়ারের কাছাকাছি। কিন্তু আমরা এখানে ডায়াগ্রামটা বোঝানোর সুবিধার্থে কটা রিপিট আছে শুধু দেখাচ্ছি, কিন্তু অরিজিনালি কিন্তু রিপিট এরকম ক্রোমোজোমের মিডিলে থাকবে না, সেন্টোমিয়ারের কাছাকাছি থাকবে এবং টেলোমিয়ারের কাছাকাছি থাকবে, সেটা ধরে নিতে হবে। তাহলে এইভাবে রিপিট গুলো আছে। তাহলে আমরা কি দেখছি যে আমরা ইন্ডিভিজুয়াল এ ইন্ডিভিজুয়াল বি নিয়েছি, 3টে ক্রোমোজোম সেখানে নেওয়া আছে, ক্রোমোজোম 1 এর পেয়ার, ক্রোমোজোম 2 এর পেয়ার, ক্রোমোজোম 3 এর পেয়ার। আমি যদি আমার ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রেই দেখি তাহলে এই রিপিটটা এক নম্বর ক্রোমোজোমের যে দুটো পেয়ার থাকে তাহলে একটাতে 3 বার রিপিট, অপরটাতে 10টা রিপিট। তার মানে একই ক্রোমোজোম একই ব্যক্তির তারাও পরস্পর ভিএনটিআর দ্বারা আলাদা। আবার যদি অন্য ব্যক্তিতে চলে যায় তাহলে সেক্ষেত্রে দেখো সেই একই সিকোয়েন্সের রিপিট সংখ্যাটা আলাদা হচ্ছে। তাহলে এই রেসপেক্টে দুজন পরস্পর থেকে কি হবে? আলাদা।
এবার যখন আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটি বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে খন্ডগুলোকে কাটবো, তখন রিপিটস গুলো ঠিক এন্ড থেকে কাটবে, মাঝখানে কাটবে না। তাহলে এখানে কাটলে একটা খন্ড পাবো, এখানে কাটলে আমরা খন্ড পাবো, এখানে কাটলে ছোট্ট একটা খন্ড পাবো, এখানে কাটলে আমরা এরকম খন্ড পাবো। তাহলে এখানে যদি কাটে তাহলে এরকম আমরা প্রত্যেকের ক্ষেত্রে এরকম ফ্র্যাগমেন্ট গুলো আমরা পেয়ে যাবো। তাহলে এইভাবে কাটবে, প্রত্যেকটা রিপিটের প্রান্ত থেকে কাটবে। তাই যদি হয় তাহলে এর ক্ষেত্রে 3টে রিপিটের খন্ড পাবো, এর ক্ষেত্রে 10টা, এর ক্ষেত্রে 1টা, এর ক্ষেত্রে 6টা, এর ক্ষেত্রে 9টা, এর ক্ষেত্রে 12টা। তাহলে তাদের লেন্থ কি একই হবে? তাহলে লেন্থ গুলো আলাদা আলাদা হবে। সেই জন্য তাকে বলা হচ্ছে কি রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম। তাহলে আমরা ভিএনটিআর এর উপস্থিতি পার্সন এ বা ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে দেখছি, ইন্ডিভিজুয়াল বি এর ক্ষেত্রেও দেখছি এই রিপিটস গুলো। সেটা থাকার কারণে যখন এদের ডিএনএ কে এবার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে আলাদা করে কাটা হবে, ইন্ডিভিজুয়াল বি এর ক্ষেত্রে আলাদা করে কাটা হবে। যখন কাটা হবে তাহলে এর ক্ষেত্রে যে খন্ডগুলো তৈরি হবে তার লেন্থ আলাদা আলাদা হবে, ইন্ডিভিজুয়াল বি এর ক্ষেত্রে যে খন্ডগুলো কাটা হবে তাদের লেন্থ আলাদা আলাদা হবে। কারণ এখানে এই রিপিট 3বার আছে, সেটা যতটা বড় হবে এখানে সেই রিপিটটা 8বার আছে, তাহলে সেটা কি হবে? সেটা লেন্থে বড় হবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে ভিএনটিআর থাকার কারণে তাহলে এর ভিএনটিআর আলাদা। কেন? সেখানে নাম্বারটা ভ্যারিয়েবল রিপিট, ওই জন্য বলা হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস। তাহলে সেটা থাকার কারণে যখন এবার খন্ডগুলো আমরা তৈরি করব তাহলে খন্ডগুলোর সাইজও কি হবে? আলাদা আলাদা। কারণ রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে যে ফ্র্যাগমেন্ট পাবো সেগুলো কি হবে? আলাদা আলাদা হবে। সেই জন্য বলা হচ্ছে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম, যেটাকে আমরা আরএফএলপি বলেছিলাম। তাহলে এখানে যে খন্ডগুলো পাবো, এখানে যে খন্ডগুলো পাবো সম্পূর্ণ আলাদা, তাদের মধ্যে পলিমরফিজম দেখা যাচ্ছে। ওই জন্য বলা হচ্ছে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম। এবার তাহলে ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে যদি আমরা জেল ইলেকট্রোফোরেসিস করি তাহলে সেক্ষেত্রে সাইজ অনুযায়ী ডিএনএ খন্ডগুলো সাজিয়ে যাবে। এবং ইন্ডিভিজুয়াল বির ক্ষেত্রে যদি আমরা করি তাহলে সেখানেও সেই ভিএনটিআর এর সাইজ অনুযায়ী কি হবে? ফ্র্যাগমেন্ট গুলো আলাদা হয়ে যাবে। তাহলে আমরা যেটা বোঝার সুবিধার্থে ধরে নিয়েছি যে এখানে আমাদের একটা খন্ড হলে তার যে সাইজ হবে সেখানে আসবে, দুটো হলে এখানে হবে, তিনটে হলে এখানে হবে। তাহলে এরকম একটা আমরা স্কেল এখানে বানিয়ে নিয়েছি। তাহলে কি হচ্ছে, এটার ক্ষেত্রে যে খন্ডগুলো তৈরি হচ্ছে তার সাইজ কত কত হবে? তাহলে এখানে সব থেকে ছোট যেটা হবে তাহলে সে সব থেকে দূরে চলে যাবে। তাহলে এখানে সেপারেশনটা যদি অ্যাকর্ডিং টু সাইজ হচ্ছে, ফলে সব থেকে ছোট সাইজের যে হবে সে সব থেকে বেশি দূর মুভ করবে। তারপরে যা 3টে রিপিট আছে সেখানে মুভ করবে, যা 6টা আছে সেখানে, যা 9টা এখানে, যা 10টা এখানে, যা 12টা রিপিট সে সাইজ বড় মানে সে প্রথমেই আটকে যাবে। মানে জেল ইলেকট্রোফোরেসিস যেটা করছে 11 জেলের যে প্লেট সেখানে যে ছিদ্রগুলো থাকবে তাহলে ছিদ্রগুলোর মধ্যে দিয়ে কি হবে? আমাদের ডিএনএ গুলো মুভ করবে অ্যাকর্ডিং টু সাইজ। তাহলে যে ছোট হবে সে সব থেকে দূরে যাবে, যে বড় হবে সব থেকে উপরে। তার মানে কি তার একটা সাইজের রেশিওতে পরপর মুভ করে যার যেখানে আটকে যাওয়ার কথা সে সেখানে গিয়ে ঠিক আটকে যাবে। তাহলে এবার ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে যখন করছি তাহলে দেখো আমরা এরকম পাচ্ছি, তাহলে এর খন্ডগুলো এই পজিশনে আটকাবে। এবং যদি আমরা ইন্ডিভিজুয়াল বির ক্ষেত্রে করি তার ক্ষেত্রে 11 জেল ইলেকট্রোফোরেসিস করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি যে এখানে তাদের সাইজ অনুযায়ী পরপর চলে। তাহলে সব থেকে ছোট এর কি? দুটো, তাহলে সে এখানে আছে, তারপর 4টে, তারপর 5, তারপর 7টা, তারপর 8টা রিপিটে, তারপর হচ্ছে 11টা রিপিট। তাহলে এইভাবে যদি দেখা যায় তাহলে আমরা একই ক্রোমোজোম দুটো ব্যক্তির ক্ষেত্রে নিয়েছি, ক্রোমোজোম 1 এর ক্ষেত্রে ক্রোমোজোম 1, এর ক্রোমোজোম 2 এর ক্ষেত্রে ক্রোমোজোম 2, এর ক্ষেত্রে ক্রোমোজোম 3 এর ক্ষেত্রে ক্রোমোজোম 3। সিকোয়েন্স একই কিন্তু তাদের ভিএনটিআর আলাদা, ভ্যারিয়েবল ইন নাম্বার এন্ড ট্যান্ডেম ইন রিপিটস। তার কারণে কি হয়েছে, এর ক্ষেত্রে আমরা ডিএনএ যে প্রিন্ট পাচ্ছি বা এর ক্ষেত্রে ডিএনএ যে প্রিন্ট পাচ্ছি সেগুলো কখনোই দেখো ম্যাচ করছে না। তাহলে একই ক্রোমোজোম একই সিকোয়েন্স অথচ ভ্যারিয়েবল নাম্বারে প্রেজেন্ট থাকার কারণে দুজন ব্যক্তি পরস্পর থেকে কি হয়ে গেল? আলাদা হলো। শুধু এই সিকোয়েন্সটা একই হবে এমনটা নয়, তাহলে একই হলে রিপিটস আলাদা হবে। একই সঙ্গে যদি দেখা যায় যে সিকোয়েন্সটাও আলাদা হয়ে যায়, এখানে দেখা যাচ্ছে এই সিকোয়েন্স আছে, এখানে এই সিকোয়েন্সটা সামান্য একটু চেঞ্জ হয়ে আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে ATTG আছে, এখানে ATGT আছে, চেঞ্জ হয়ে গেল। তাহলে সেটাও কিন্তু পরস্পর থেকে ডিফারেন্ট করে দেবে বেস কম্পোজিশনের জন্য। তো যাই হোক আমরা এখানে সেম ধরে নিয়ে দুটো ক্রোমোজোমের মধ্যে কিভাবে তফাৎ হতে পারে ভ্যারিয়েবল নাম্বারে প্রেজেন্ট থাকার কারণে রিপিট গুলো সেটা দেখলাম। তার কারণে এখানে একই ক্রোমোজোম নেওয়া হচ্ছে, এখানে একই ক্রোমোজোম নেওয়া হচ্ছে, নেওয়ার পরে আমরা যখন ভিএনটিআর অনুযায়ী রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট যেটা তৈরি হচ্ছে তাদেরকে আমরা সেপারেশন করছি, করার পরে যে প্রিন্ট পাচ্ছি তাহলে এই দুটো প্রিন্ট কখনোই ম্যাচ করছে না, তাহলে পরস্পর থেকে কি হচ্ছে? আলাদা। তাহলে এটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর বেসিস, যে ভিএনটিআর এর বেসিসে প্রত্যেকটা মানুষ পরস্পর থেকে
আলাদা হচ্ছে, কিভাবে আলাদা হচ্ছে তাহলে সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে এখানে তুলে দেখলাম। তাহলে এইভাবে আমরা ডিএনএ এখানে কি করব, আইসোলেশন করব, তারপর তার ডাইজেশন করা হবে, ডাইজেশন করার পর কি হবে, সেটাকে সেপারেশন করা হবে, সেপারেশন করা হচ্ছে কোথায়, জেল ইলেকট্রোফোরেসিস করে। তারপর সেপারেশন হয়ে যাওয়ার পর এগুলোকে খালি চোখে দেখা যায় না। তাহলে খালি চোখে দেখা যায় না মানে তাদের দেখার ব্যবস্থা করতে হবে। তাহলে প্রথমে এদেরকে কি নাইট্রোসেলুলোজ পেপারে তুলতে হবে। তাহলে সেটা নাইট্রোসেলুলোজ পেপার হতে পারে বা নাইলন মেমব্রেন হতে পারে, সেখানে ট্রান্সফার করতে হবে এই ডিএনএ যে ব্যান্ড গুলো আমরা কর্পে পেয়েছি তাদেরকে। এবার সেটাকে হাইব্রিডাইজেশন করতে হবে রেডিও অ্যাক্টিভ প্রোব দ্বারা। তাহলে অ্যালকালাইন ট্রিটমেন্ট করে এদেরকে কি করে নিতে হচ্ছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তাহলে এদেরকে যদি আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ধরে নিই এবং এবার হাইব্রিডাইজেশন যখন করা হচ্ছে তাহলে আমরা কি করবো, রেডিও অ্যাক্টিভ প্রোব। তাহলে আমরা এখানে ব্ল্যাক কালারে দেখিয়ে দিচ্ছি রেডিও অ্যাক্টিভ প্রোব। তাহলে প্রোব যেগুলো দেওয়া হয়েছে তাহলে তারা কি করবে, তাদের রেসপেক্টিভ বা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স যেখানে পাবে সেখানে গিয়ে কি করে যাবে, ম্যাচ করে যাবে। তাহলে এটা এখানে ম্যাচ করলো, আবার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা কি হবে, এরকম ভাবে ম্যাচ করে যাবে। তাহলে এটার সঙ্গে ম্যাচ করবে। তাহলে ব্ল্যাক কালারে যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের প্রোব। তাহলে এই প্রোব যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ। তাহলে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ প্রোব। তাহলে একই রকম এর ক্ষেত্রে সেম ঘটনা করা হয়েছে। তাহলে প্রোব চার্জ করা হয়েছে। তাহলে প্রোব গুলো কি, প্রোব গুলো হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড রেডিও অ্যাক্টিভ সিনথেটিক ভাবে আমরা তৈরি করেছি শর্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স, যেগুলো হচ্ছে আমাদের পসিবল ভিএনটিআর যেগুলো হতে পারে তার কমপ্লিমেন্টারি। তাহলে সেটা যদি করা যায় তাহলে হাইব্রিডাইজেশন করতে গেলে তাহলে এটাকে সিঙ্গেল স্ট্যান্ড হতে হবে, এটাকে সিঙ্গেল স্ট্যান্ড। তাহলে সেটা করার জন্যই আমরা জেল ইলেকট্রোফোরেসিস করার পর তাদেরকে ট্রান্সফার করছি কোথায়, নাইট্রোসেলুলোজ আর নাইলন মেমব্রেনে। তারপর অ্যালকালাইন ট্রিটমেন্ট করলে ডবল স্ট্যান্ডার্ড যে ভিএনটিআর গুলো আছে সেগুলো এবারে কি হবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। এবার তারপরে কি করছে, আমরা হাইব্রিডাইজেশন করার জন্য প্রোব পাঠিয়ে দিচ্ছি। তাহলে যখন এরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে গেল তাহলে প্রোব গুলো গিয়ে কি করবে, এদের সঙ্গে এরকম বাইন্ড করে যাবে। তাহলে প্রত্যেকে বাইন্ড করে যাবে এরকম। তাহলে প্রোব গুলো এখানে বাইন্ড করে যাচ্ছে। তাহলে এরা রেডিও অ্যাক্টিভ, এরা রেডিও ইনঅ্যাক্টিভ। তাহলে রেডিও অ্যাক্টিভিটির জন্য এবার যখন আমরা অটো রেডিওগ্রাফি বা এর উপরে আমরা এক্সট্রা প্লেট রাখবো তাহলে রেডিয়েশনের কারণে আমরা যেখানে যেখানে হাইব্রিডাইজেশন হয়েছে সেখানে সেখানে কি পাবো, ব্যান্ড পাবো। তাহলে এইভাবেই আমরা ইন্ডিভিজুয়াল এ এবং ইন্ডিভিজুয়াল বি ক্ষেত্রে কি করেছি, ডিএনএ প্রিন্ট পেয়েছি এবং সেই দুটো ম্যাচ করে দেখা যাচ্ছে কখনোই ম্যাচ করছে না। তাহলে এটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রসেস। এবং সেখানে অবশ্যই কিসের সাহায্য নিতে হবে, ভিএনটিআর এর। তার মানে ভিএনটিআরটা ইউনিক ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালের মধ্যে, ফলে একজন থেকে আরেকজনকে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দ্বারা আইডেন্টিফাই করতে পারছি। এবং এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এটাকে কখনোই আমরা অল্টার্ড বা চেঞ্জ করতে পারবো না, কিন্তু এমনি ফিঙ্গারপ্রিন্ট যেটা সেটাকে আমরা সার্জিক্যালি কিন্তু চেঞ্জ করাতে পারি। তাহলে এটাকে চেঞ্জ করানো যায় না। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্স প্রসেস বা অ্যাডভান্স আমরা একটা টেকনিক বলতে পারি, যেটা আইডেন্টিফিকেশনের জন্য খুবই জরুরি। এবার তাহলে আমরা প্রসেস যেটা বললাম একটু ডায়াগ্রামের সাহায্যে দেখে নিই। তাহলে প্রথমে কি বললাম, ডিএনএ আইসোলেশন করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে একটা স্যাম্পল কালেক্ট করলাম। তাহলে সেই স্যাম্পলের মধ্যে সেটা ব্লাড স্যাম্পল হতে পারে বা স্কিন সেল হতে পারে অথবা স্পারমাটোজোয়া হতে পারে। তার মানে কোন একটা ক্রাইম সিন বা কোন একটা রেপ কেস যাই ঘটে থাক, তাহলে সে বা চুরি ডাকাতি যাই হোক, তাহলে সেখানে সেই ঘটনা হওয়ার ফলে কোনো না কোনো স্যাম্পল সেখান থেকে কালেক্ট করা হয়েছে। তাহলে সেটা ব্লাড হতে পারে, হেয়ার ফলিকল সেল হতে পারে অথবা আমাদের ব্লাড সেল। ব্লাড সেল বলতে নর্মালি আমরা ডব্লিউবিসি টাকে প্রিফার করি, তাহলে সেই ডব্লিউবিসি সেলও কালেক্ট করা হয়। তাহলে সেই স্যাম্পল, তাহলে এখানে কি আছে আমরা বললাম ব্লাড স্যাম্পল। তাহলে ব্লাড স্যাম্পল থেকে আমরা কি করব, তাহলে এখান থেকে যদি দেখি তাহলে আমরা এখান থেকে ডিএনএ টাকে বার করব। তাহলে এখান থেকে আমরা ডিএনএ টাকে আইসোলেশন করব। তার মানে পরের প্রসেস হচ্ছে ডিএনএ আইসোলেশন। তাহলে ডিএনএ কে আইসোলেশন করার পর এটাকে কি করা হবে, এবারে আমাদের রেস্ট্রিকশন ইঞ্জিন দিয়ে কাট করা হবে। তাহলে এবার আমরা যদি দেখি তাহলে ডিএনএ টা এরকম কি হয়ে যাচ্ছে, ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা কি দিয়েছি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি, তার ডিটেইলস তো আমাদের বায়োটেকনোলজি থেকে আমরা জানবো। তাহলে এটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস, যেটা ডিএনএ কে খন্ডে খন্ডে ভেঙে দেবে, এক কথায় ফ্র্যাগমেন্টে ভেঙে দেবে। তাহলে ফ্র্যাগমেন্ট যেগুলো তৈরি হলো তাহলে এগুলোর সাইজ একরকম হবে না। তাহলে এখানে ভিএনটিআর আমরা দেখছি রিপিট আলাদা আলাদা আছে প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে আমরা কোন একজনের ক্ষেত্রে যখন স্যাম্পলটা নিচ্ছি তাহলে সেক্ষেত্রে তার ডিএনএ আইসোলেশন করা হলো,
ডিএনএ আইসোলেশন করার পর সেটাকে ডাইজেস্টিভ এনজাইম অর্থাৎ রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে কাটা হলো, কাটা করে এটাকে সেপারেশন করা হবে। তাহলে এবার এটাকে কোথায় অ্যাড করা হবে? জেল ইলেকট্রোফোরেসিস। তাহলে জেল ইলেকট্রোফোরেসিস যদি আমরা দেখি তাহলে এরকম একটা 11 যে জেল ফর্মেশন করা হয় এবং এটার সঙ্গে আমাদের যদি দেখি তাহলে দুটো ইলেকট্রোড বা তার আমরা এখানে অ্যাড করব। এদিকে আমরা নেগেটিভ চার্জ দেব, এদিকে আমরা পজিটিভ চার্জ দেব এবং এখানে ছোট ছোট কি থাকে এরকম ওয়েল বা কূপ বা ছোট ছোট গর্ত থাকে। তাহলে এখানে আমাদের যে ডিএনএ স্যাম্পল বা খন্ডগুলোকে আমরা কি করবো? অ্যাড করে দেবো। তারপরে কি হবে? ডিএনএ স্যাম্পল গুলো যখন এখানে আমরা অ্যাড করে দিচ্ছি তাহলে তারা তাদের সাইজ অনুযায়ী মুভ করতে থাকবে। তাহলে ডিএনএ আমরা জানি নেগেটিভলি চার্জ এবং আমরা এদিকে কি দিয়েছি? নেগেটিভ চার্জ। তাহলে বিকর্ষণের কারণে তারা কোন দিকে মুভ করবে? তাহলে এই দিকে মুভ করতে থাকবে, এদিকে আমরা পজিটিভ দিয়েছি, তাহলে নেগেটিভ পজিটিভ আকর্ষণ হবে আর এদিকে নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ হবে। ফলে ডিএনএ গুলো তাদের সাইজ অনুযায়ী মুভ করতে থাকবে। তাহলে এখানে আমরা যেমন দেখেছি যার যেমন সাইজ, যে ছোট হবে সব থেকে দূরে যাবে, যে বড় হবে সে প্রথম দিকে আটকে যাবে। তার মানে এখানে আমরা এরকম একটা ডিএনএ স্যাম্পল বা ব্যান্ড পরপর পাবো। এই তাহলে যার যেমন সাইজ সেই হিসেবে তারা অ্যারেঞ্জ হয়ে গেল। তাহলে এটা কোথায় হয়েছে? আমাদের জেলে। তাহলে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের জেল ইলেকট্রোফোরেসিস। তাহলে ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলোকে জেল ইলেকট্রোফোরেসিস করে আমরা সেপারেট করলাম। এবার এটাকে খালি চোখে দেখা যায় না, তাহলে দেখার জন্য আমাদের কি ব্যবস্থা করতে হবে? কোন একটা উপায় বার করতে হবে। সেই জন্যই আমরা এবার এটাকে কোথায় ট্রান্সফার করব? তাহলে এটাকে এবার আমরা ট্রান্সফার করব কোথায়? ট্রান্সফার ইনটু এ নাইলন মেমব্রেন আর নাইট্রোসেলুলার মেমব্রেন। তাহলে এবার আমরা কি করব? এটার উপরে মেমব্রেন চাপিয়ে দেবো। তাহলে কোন মেমব্রেন? তাহলে এইভাবে আমরা, তাহলে এটার উপরে আমরা কি করলাম? নাইট্রোসেলুলার মেমব্রেনটা দিয়ে দিলাম। তাহলে মেমব্রেনটা যখন দিয়ে দেওয়া যাবে তাহলে মেমব্রেনের সঙ্গে এই ডিএনএ যে ফ্র্যাগমেন্ট তাদের অ্যাফিনিটি বেশি, ফলে মেমব্রেনে তারা শিফট হয়ে যাবে। তাহলে এখান থেকে এবার আমরা কি করব? এখান থেকে যদি দেখি তাহলে আমাদের মেমব্রেন ট্রান্সফার করা হবে। তাহলে আমরা মেমব্রেনটাকে যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের নাইলন মেমব্রেন। তাহলে যেটা আমাদের জেলের মধ্যে ছিল সেটা কোথায় শিফট হয়ে গেল? আমাদের এইখানে শিফট হয়ে গেল। তাহলে এখানেই আমাদের ব্যান্ড গুলো পরপর সাইজ অনুযায়ী যেমন ভাবে ছিল ঠিক তেমন ভাবে এখানে চলে এসেছে। এবার আমরা এটাকে কি করব? হাইব্রিডাইজেশন করব। কিন্তু হাইব্রিডাইজেশন করার পরে আগে আমরা এখানে কি করব? এখানে আমরা করব যে অ্যালকালাইন ট্রিটমেন্ট। তাহলে অ্যালকালাইন ট্রিটমেন্ট করলে এখানে কি হবে? এই মেমব্রেনে যদি আমরা দেখি তাহলে ডিএনএ গুলোকে আমরা এখানে সুবিধার জন্য ডাবল স্ট্যান্ড করে দিই। এগুলো একটা ডাবল স্ট্যান্ড হিসেবে দেখাই। এটা ডাবল স্ট্যান্ডের কানেকশনে রয়েছে। এবার যখন আমরা অ্যালকালাইন ট্রিটমেন্ট করব তাহলে অ্যালকালাইন ট্রিটমেন্ট করার পরে আমরা দেখব যে আমাদের ডিএনএ ফ্র্যাগমেন্ট যেগুলো ছিল ভিএনটিআর যেগুলো, তাহলে সেগুলো কি হয়ে যাবে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তাহলে সিঙ্গেল স্ট্যান্ড পেয়ে গেলাম। এবং এরপরে এখানে আমরা কি চার্জ করব? প্রোব। তাহলে প্রোব আমরা কি বলেছি? রেডিও অ্যাক্টিভ সিনথেটিক ভিএনটিআর। তাহলে ভিএনটিআর হচ্ছে আমাদের ন্যাচারালি আমাদের ডিএনএর মধ্যে প্রেজেন্ট থাকে এবং সেই ভিএনটিআর এর সঙ্গে কমপ্লিমেন্টারি হবে এরকম সিনথেটিক আমরা যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড নিউক্লিয়ার সিকোয়েন্স তৈরি করি এবং সেটা রেডিও অ্যাক্টিভ, তাদেরকেই বলা হচ্ছে প্রোব। তাহলে সেটা যখন এখানে চার্জ করা হয় তাহলে প্রোব গুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তাহলে প্রোব গুলো আমরা এখানে এরকম দেখালাম, ব্ল্যাক কালার দিয়ে দেখাই। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রোব। তাহলে যেগুলো হচ্ছে ভিএনটিআর এর সঙ্গে কমপ্লিমেন্টারি, তাহলে যখনই এখানে চার্জ করা হবে তাহলে কি হবে? প্রোব গুলো গিয়ে সেখানে কমপ্লিমেন্টারি ভিএনটিআর যেখানে পাবে সেখানে সেখানে কি করে দেবে? হাইব্রিডাইজ করে দেবে। তাহলে আমরা ব্ল্যাক কালারে যেটা দিয়েছি সেটা তো রেডি অ্যাক্টিভ, কিন্তু রেড কালারে যেটা আমরা পেয়েছি সেটা খালি চোখে দেখতে পাচ্ছিলাম না। তাহলে আমরা জেল ইলেকট্রোফোরেসিস করে তাদেরকে সেপারেশন করতে পেরেছি অ্যাকর্ডিং টু সাইজ, কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছিলাম না।
তাহলে দেখার জন্য আমাদের কি করতে নাইট্রোসেলুলোজ পেপারে ট্রান্সফার করতে হচ্ছে। তাহলে পেপারে যখন চলে এলো এবার অ্যালকালাইন ট্রিটমেন্ট করব। তাহলে ডবল স্ট্যান্ডার্ড গুলো এবার সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে গেল। সিঙ্গেল স্ট্যান্ডার্ড যখনই হয়ে গেল এদের কমপ্লিমেন্টারি রেডিও অ্যাক্টিভ প্রোব এখানে দিয়ে দিলাম। তাহলে যার সঙ্গে যে ম্যাচ করার কথা তার সঙ্গে ম্যাচ করে বাইন্ড করে যাবে। বাইন্ড করে গেলে তাহলে একটা করে স্ট্যান্ড কি আছে রেডিও অ্যাক্টিভ। এবার যখন আমরা এটাকে কি করব, এরপরে আমাদের কি করতে হবে যে অটো রেডিওগ্রাফি। তার মানে এর উপরে যদি আমরা এক্স প্লেটটাকে রাখি তাহলে সেখানে এই রেডিয়েশনটা আসার ফলে আমরা কি দেখবো, ডিএনএ এর ব্যান্ড গুলো দেখতে পাবো, অর্থাৎ আমরা এই জিনিসটা দেখতে পাবো। তাহলে এই ব্যান্ড যেখানে যেখানে রেডিয়েশন আমরা দেখতে পাচ্ছি তার মানে সেখানে সেখানে আমাদের সেই ব্যান্ড বা ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো অবস্থান করছে, যেটা আমরা খালি চোখে আগে বুঝতে পারছিলাম না। তাহলে এবার হাইব্রিডাইজেশন টেকনিকটা যেটা আমরা ইউজ করি যেটাকে বলা হয় সাদার্ন ব্লটিং। তাহলে এটাকে আমরা সাদার্ন ব্লটিং টেকনিক ইউজ করছি। সাদার্ন এটাকে ডেভেলপ করেছিলেন বলে এটাকে আমরা সাদার্ন ব্লটিং টেকনিক বলছি। অর্থাৎ এখানে জেলের মধ্যে ডিএনএ ফ্র্যাগমেন্ট যেগুলো আমরা পেয়েছিলাম সেটাকে ব্লট করা হলো কোথায়, নাইট্রোসেলুলোজ পেপারে, সেজন্য বলা হয় ব্লটিং। এবং অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট নেম এটাকে বলা হয় সাদার্ন ব্লটিং টেকনিক। তাহলে তারপরে হাইব্রিডাইজেশন করে আমরা ডিএনএ এর ব্যান্ড বা খন্ডগুলো কোথায় আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি বা মার্ক করতে পারছি। তাহলে সেটা করে দুটো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি আমরা সেম প্রসেস করি তাহলে দুটোর ক্ষেত্রে যখন করছি তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট যেটা পাচ্ছি তাহলে দুটোর পরস্পর থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর বেসিক প্রসেস, যেটা কার উপর বেস করে তৈরি হয়েছে, ভিএনটিআর এর উপরে বেস করে। তাহলে ভিএনটিআরটা কিন্তু প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে ইউনিক, ইনহেরিটেবল, এটা মনে রাখতে হবে। এবং তার জন্যই একজনের থেকে আরেকজন কিন্তু ডিফারেন্ট হচ্ছে। তাহলে এটাকে আমরা কখনোই অল্টার করতে পারবো না, এটা হচ্ছে আমাদের সুবিধা। এবার তাহলে আমরা এর অ্যাপ্লিকেশনটা দেখে দিই। এবার তাহলে দেখে নিই অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি তাহলে কি করতে পারি, তাহলে ফার্স্ট আমরা বললাম যে ডিটেকশন অফ ক্রাইম। তাহলে কোন একটা ক্রাইম, যে কোনো ধরনের ক্রাইম হতে পারে, তাহলে সেটাকে আমরা কি করতে পারি, ডিটেক্ট করতে পারি। যেমন ধরে নিচ্ছি কোন একটা রেপ কেস, তাহলে রেপ কেসের জন্য আমরা সাসপেক্ট ধরলাম, সাসপেক্ট অর্থাৎ কোন একটা রেপ কেস হয়েছে, সেক্ষেত্রে আমরা সেখানে কোন একটা স্যাম্পল পেয়েছি, সেটা স্পারমাটোজোয়া বা আমাদের স্ট্রং হতে পারে, বা কোনো ব্লাড স্যাম্পল বা কোনো হেয়ার ফলিকেল, কিছু একটা আমরা স্যাম্পল পেয়েছি। তাহলে সেই স্যাম্পল যেটা পেয়েছি তাহলে সেটাকে কি করব, সেম ওয়েতে আমরা তার ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রিন্ট তৈরি করে নেব। নেওয়ার পরে এবার কি করব, সাসপেক্ট আমাদের যে কতগুলো আছে, তাহলে সাসপেক্ট আমাদের 1 বা সাসপেক্ট এ, সাসপেক্ট বি, সাসপেক্ট সি, তিনজন সাসপেক্ট আছে। অর্থাৎ কোন একটা রেপ কেসের জন্য তিনজনকে আমরা সাসপেক্ট হিসেবে ধরেছি, এবং ওর মধ্যে কে আসল দোষী সেটা আমরা ডিটারমাইন করতে পারছি না। সেই জন্য আমরা কি করবো, ডিএনএ টেস্ট করবো, ডিএনএ প্রিন্ট করবো। তাহলে নর্মালি যে স্যাম্পল আমরা যেটা পেয়েছি সেই ক্রাইম সিন থেকে, যেখানে ঘটনাটা ঘটেছে সেই সিন থেকে যেটা আমরা পেয়েছি সেখান থেকে আমরা কি করব, তার একটা ডিএনএ প্রিন্ট তৈরি করে রাখবো। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে স্যাম্পল যেটা আমরা পেয়েছি, তাহলে স্যাম্পলের ক্ষেত্রে কিভাবে প্রিন্ট করবো অলরেডি আমরা প্রসেস জেনে গেছি। তাহলে স্যাম্পলের এখানে আমরা একটা প্রিন্ট তৈরি করবো। তাহলে ধরে নিলাম আমরা এখানে কি কি পেয়েছি, এরকম ভাবে আমরা প্রিন্ট পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি, এখানে, সুবিধার জন্য আমরা বললাম। এবার এবিসি যেটা পেয়েছি তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেম, যারা সাসপেক্ট তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে ব্লাড স্যাম্পল নিতে হবে। নেওয়ার পরে তাদের ক্ষেত্রে আমরা কি করব, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করব, করে এটার সঙ্গে আমরা ম্যাচ করাবো। তাহলে এটার সঙ্গে যখন আমরা ম্যাচ করাবো তাহলে যার সঙ্গে ম্যাচ করবে তাহলে সেই হচ্ছে আমাদের সেই আসল দোষী। তাহলে আমরা এখানে যখন ম্যাচ করাচ্ছি দেখা যাচ্ছে যে এর এখানে পাওয়া গেছে, এর এখানে পাওয়া গেছে, তারপর আমরা এখানে পেলাম। তারপরে যদি আমরা দেখি বির ক্ষেত্রে আমরা এখানে পেয়েছি, এখানে পেয়েছি, আর এখানে পেয়েছি। কিন্তু সির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা কোথায় পাচ্ছি, এখানে, এখানে, আর এখানে। তার মানে এখানে ম্যাচিংটা কার সঙ্গে হলো, সির সঙ্গে। তার মানে এখানে আমাদের ভিকটিম যেটা বা আমাদের আসামি যে সে কিন্তু সি। তাহলে এইভাবে আমরা ডিএনএ টেস্ট করে বুঝতে পারি যে আসল আসামি কি। তাহলে এটা রেপ কেস হতে পারে, অন্য কোনো যে কোনো ধরনের খুন খারাপি, যে কোনো ধরনের ক্রাইম হতে পারে, সেটাকে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। তাহলে এই হলো আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন, যে ডিটেকশন অফ ক্রাইম। যে কোনো ধরনের ক্রাইম কিন্তু আমরা
ডিটেক্ট করতে পারি ডিএনএ টেস্টের মাধ্যমে। তাহলে এখানে কোন একটা কেস ঘটেছে, তাহলে সেক্ষেত্রে আমরা স্যাম্পল কালেক্ট করে তার প্রিন্ট তৈরি করলাম, এবং সাসপেক্ট যারা আছে তাদের ক্ষেত্রে আমরা এবিসি যেটা পেয়েছি প্রত্যেকের স্যাম্পল নিয়ে সেখানে ডিএনএ প্রিন্ট তৈরি করে যার সঙ্গে ম্যাচ করবে, তাহলে সেই হচ্ছে আসামি। কারণ এখানে আমাদের সি হচ্ছে সেই রেপ কেসের আসামি। একই সঙ্গে আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশন যদি দেখি, সেটা হচ্ছে আমাদের প্যাটার্নিটি and maternity dispute। প্যাটার্নিটি ম্যাটারনিটি ডিসপিউট সেটা কি? তাহলে সেটা জানার আগে আমরা আরেকটা তথ্য একটু জেনে রাখি, যে এই যেহেতু আমরা ডিটেকশন অফ ক্রাইম করতে পারছি, তাহলে আমাদের ফার্মার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী তিনি মারা গেছিলেন সেই ধনু যে হচ্ছে হিউম্যান বোম। তাহলে সেই হিউম্যান বোম ব্লাস্টের কারণেই কিন্তু রাজীব গান্ধী মারা গেছিলেন, বা রাজীব গান্ধীকে মার্ডার করেছিলেন কিন্তু হিউম্যান বোম বলে আমরা যাকে জানি সেই ধনু। তাহলে ধনু নিজের গায়ে বোম বেঁধে ব্লাস্ট করে কিন্তু রাজীব গান্ধীকে হত্যা করেছিলেন। তাহলে সেটা যে আসলে ধনুই ছিল, তাহলে সেটা জানার জন্য আমরা কি করেছিলাম ডিএনএ টেস্ট। এবার তাহলে দেখবো যে প্যাটার্নিটি ম্যাটারনিটি ডিসপিউট কিভাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে আমরা সলভ করতে পারি। তাহলে এখানে একজন মহিলা বা একজন মা দাবি করছেন যে এখানে যে বাচ্চা, এখানে যে চাইল্ড আছে, তাহলে এটা হচ্ছে একটা চাইল্ড, এটা হচ্ছে চাইল্ড, তাহলে সে ছেলে বা মেয়ে যেও হতে পারে। দাবি তাহলে এই মহিলার দাবি হচ্ছে এই যে বাচ্চাটা, এই বাচ্চার বাবা হচ্ছে, এখানে আমরা একজন দেখালাম, তাহলে এই হচ্ছে বাচ্চার বাবা। কিন্তু এই ভদ্রলোক মানতে চাইছেন না যে ওই বাচ্চাটা আমার। তাহলে এরকম ক্ষেত্রে কোর্ট তখন কি বলে ডিএনএ টেস্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কথা কিন্তু বলে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, তিনজনের থেকে স্যাম্পল নেব। তাহলে তিনজনের থেকে যদি স্যাম্পল নিই, তাহলে স্যাম্পল নেওয়ার পরে আমরা কি করবো ডিএনএ প্রিন্ট তৈরি করবো। তাহলে বাচ্চাটারও করতে হবে, মায়েরও করতে হবে, এবং বাবারও আমরা করবো। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমরা স্যাম্পল নেব, কিভাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে সেটা আমরা জানি। তাহলে এবারে আমরা কি করছি, বাবার ক্ষেত্রে করা হলো, এখানে পেলাম, এখানে পেলাম, এখানে পেলাম, আর এখানে পেলাম। মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আছে, এখানে, এখানে, আর এখানে। এবার বাচ্চাটার ক্ষেত্রে আমরা দেখলাম যে তার এখানে আছে, এখানে আছে, এবং মায়েরটাকে আমরা রেড করে দিই, এবং মায়ের সঙ্গে তার যদি দেখা যায় এখানে আর এখানে ম্যাচ করছে। তার মানে এখানে যদি দেখা যায় যে 50% বাবার সঙ্গে ম্যাচ করছে, 50% মায়ের সঙ্গে ম্যাচ করছে। তাহলে এখানে এই মহিলার দাবি ছিল যে আমার বাচ্চার বাবা হচ্ছে ওই লোক বা ওই ভদ্রলোক, কিন্তু ওই ভদ্রলোক মানতে চাইছে না। তখন কি করা হলো, ডিএনএ টেস্ট করা হলো। তাহলে ডিএনএ টেস্ট করে ম্যাচিং করে দেখা যাচ্ছে, তাহলে এই বাচ্চার সঙ্গে বাবা মায়ের 50-50 ম্যাচ হবে, কারণ হাফ ক্রোমোজোম এসছে বাবার থেকে, হাফ এসছে মায়ের থেকে। তাহলে এই বাবা যদি অরিজিনালি জেনেটিক ফাদার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হাফ ক্রোমোজোম এখান থেকে এসছে, হাফ এসছে মায়ের থেকে। তাহলে এবার যখন আমরা ডিএনএ প্রিন্ট তৈরি করব, তাহলে এখানে বাবারও তৈরি করা হলো, মায়েরও তৈরি করা হলো, এবং বাচ্চার সঙ্গে ম্যাচ করানো হলো। তাহলে সেক্ষেত্রে মায়ের সঙ্গে তার ম্যাচ করে গেছে। তাহলে আমরা কি দেখছি, মায়ের সঙ্গে বাচ্চার কি হয়েছে, ম্যাচ হয়েছে। তাহলে এটার সঙ্গে ম্যাচ হয়েছে, তার মানে মায়ের সঙ্গে তার মিল আছে। তাহলে বাচ্চাটা এই মহিলা সেটা নিশ্চিত। তাহলে বাচ্চাটার বাবা এই ভদ্রলোক কি না সেটা যদি দেখা যায়, তাহলে এইটার সঙ্গে কার ম্যাচ হয়েছে, বাচ্চার ম্যাচ হয়ে গেছে। আবার যদি আমরা দেখি এটার সঙ্গে বাচ্চাটার ম্যাচ হয়ে গেছে, তাহলে এটা থেকে প্রমাণিত হচ্ছে যে এই ভদ্রলোক হচ্ছে এই বাচ্চার বাবা। তার মানে মহিলার দাবি যেটা করেছে সেটা ঠিক। কিন্তু যদি ম্যাচিং না হতো, তাহলে মহিলার দাবিটা ভুল ছিল। তাহলে এইভাবে আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে জেনেটিক ফাদার, মাদার এবং চাইল্ডের ক্ষেত্রে, কিন্তু অবশ্যই জেনেটিক হতে হবে, মানে জিনগত সম্পর্ক থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে জেনেটিক ফাদার, মাদারের ক্ষেত্রে আমরা কি করতে পারছি, প্যাটার্নিটি ম্যাটারনিটি ডিসপিউটটাকে আমরা ডিটেক্ট করতে পারছি। আর কি থার্ড যদি আমরা দেখি যে ইন্ডিভিজুয়ালিটি, তাহলে ইন্ডিভিজুয়ালিটি কি, তাহলে ইন্ডিভিজুয়ালিটি হচ্ছে ভিএনটিআর এর কারণে বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কারণে যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে আলাদা। তার মানে আমরা খুব সহজে এটার সাহায্যে আইডেন্টিফাই করতে পারছি। তাহলে এই ইন্ডিভিজুয়ালিটির কারণেই কিন্তু আমরা ক্রাইম সিন বা ক্রাইম কেস আমরা
ডিটেকশন করতে পারছি, আবার প্যাটার্নিটি ম্যাটার্নিটি ডিসপিউটও করতে পারছি। তার মানে এই ইন্ডিভিজুয়ালিটি দেখা যাচ্ছে তার কারণে। তাহলে ইন্ডিভিজুয়ালিটি দেখা যাবে কি বলবো, except monozygotic twins। তাহলে মনোজাইগোটিক টুইনস ছাড়া যদি দেখা যায় তাহলে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালিটি দেখা যায় ডিউ টু ভিএনটিআর। তাহলে ইন্ডিভিজুয়ালিটি আমরা কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে ডিটেক্ট করতে পারছি বা আইডেন্টিফাই করতে পারছি, এক্সেপ্ট মনোজাইগোটিক টুইন। তাহলে মনোজাইগোটিক টুইন কি, যখন একটাই জাইগোট সেটা ভেঙে গিয়ে কি হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের জাইগোট। তাহলে জাইগোটের মধ্যে কতগুলো ক্রোমোজোম আছে, 2n। তাহলে এটা ভেঙে গিয়ে এখানে একটা দুটো আলাদা কোষ হয়ে গেল, একসঙ্গে না থেকে আলাদা হয়ে গেল। তাহলে এর মধ্যে যা ক্রোমোজোম আছে ডিভিশনের মাধ্যমে এর মধ্যে সেম ক্রোমোজোমই তো আসবে। মাইটোটিক ডিভিশনই তো হয়, যখন জাইগোট থেকে মরুলা ব্লাস্টোলা তৈরি হচ্ছে সেই সময় জাইগোটটা যখন ডিভাইড করছে দুটো কোষ সেপারেট হয়ে গেল। এখান থেকে একটা আমরা কি পেয়ে যাব, ইন্ডিভিজুয়াল পেয়ে যাব, এখান থেকে আমরা একটা ইন্ডিভিজুয়াল পেয়ে যাব। তাহলে এই দুটো ইন্ডিভিজুয়াল হচ্ছে আমাদের মনোজাইগোটিক টুইন। একটা জাইগোট থেকে দুজন তৈরি হয়েছে, ফলে তাদের ক্ষেত্রে কিন্তু ডিএনএ বা ভিএনটিআর দুজনের সেম হবে, ফলে ভিএনটিআর দ্বারাও তারা পরস্পর আলাদা হবে না, কিন্তু তাদের ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ প্রিন্ট বা রেটিনার প্রিন্ট যদি নেওয়া যায় সেটা কিন্তু আলাদা হবে। তাহলে আমরা ডিএনএ টেস্টের ক্ষেত্রে সমস্যা কাদের ক্ষেত্রে পড়বো, মনোজাইগোটিক টুইন যদি হয় তাদের ক্ষেত্রে কিন্তু ডিএনএ প্রিন্ট সেম টু সেম হবে, যেহেতু একই কোষ সেটা ভেঙে গিয়ে দুটো ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল তৈরি করছে। ফলে এর মধ্যে যে ডিএনএ ইনফরমেশনটা ছিল বা ভিএনটিআর ছিল সেটাই কপি হয়ে দুটোর মধ্যে গেছে। তো তাহলে একই জিনিস দুজনের মধ্যে থাকছে, বলে সেক্ষেত্রে ডিএনএ প্রিন্ট কিন্তু মনোজাইগোটিক টুইন যদি হয় তাহলে একই হবে। তাছাড়া আমরা ডিএনএ প্রিন্টের বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তাহলে কি করতে পারছি, ক্রাইম ডিটেকশন করতে পারছি, প্যাটার্নিটি ম্যাটার্নিটি ডিসপিউট করতে পারছি, একই সঙ্গে ইন্ডিভিজুয়ালিটি যেটা আছে সেটাকেও ডিটেক্ট করা যাচ্ছে। এবং আমরা এই কারণে এটাকে বিভিন্ন ফরেনসিক টেস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর বেসিক কনসেপ্ট, তার প্রসেস এবং অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ সো মাচ।